ওয়েলকাম এই ভার্চুয়াল ডিজিটাল প্যাথোলজি লেকচার ক্লাসে তোমরা যারা উপস্থিত হয়েছ, বিশেষ করে এমবিবিএস স্টুডেন্ট যারা প্যাথোলজি জানতে চাও এবং যারা ডাক্তার হয়ে গেছে অলরেডি, তারাও আবার প্যাথোলজি রিভিশন দেওয়ার জন্য ইচ্ছা করো, তারা আমার এই লেকচার শোনার জন্য রেডি হয়েছ। সবাইকে আমার শুভেচ্ছা। তার আগে যারা আমার সাথে যাদের পরিচয় নাই তাদের আমি পরিচয় দিচ্ছি। আমি ডাক্তার সাদিকুল ইসলাম তালুকদার। আমি দীর্ঘদিন প্যাথোলজি বিভাগে শিক্ষকতা করেছি। সেই 1992 সন থেকে আমি ময়মনসিংহ মেডিকেল কলেজে 14 বছর, 8 বছর দিনাজপুর মেডিকেল কলেজে, 4 বছর কিশোরগঞ্জে শহীদ সৈয়দ নূর ইসলাম মেডিকেল কলেজে, শেষের 3-4 মাস আমি ময়মনসিংহ মেডিকেল কলেজ থেকে অবসর নিয়েছি গত 15-20 দিন আগে। তো এখানে আমি বিভাগীয় প্রধান ছিলাম। তো তোমরা অনেকেই ধরেছ যে আমার ডিজিটাল ক্লাস নেওয়ার জন্য, আমি সেই জন্য তোমাদের জন্য কিছু ক্লাস তৈরি করেছি। এগুলি আমার চ্যানেলে দিচ্ছি। আমার সাদিকুল আমার নাম, SADEQUEL, এই যে SADEQUEL এইরকম নাম গুগলে এবং তোমার ইউটিউবে নাই। এইটা লিখলে আমাকেই পাবে তোমরা আমার এই চ্যানেল সাবস্ক্রাইব করবে। তো এখন শুরু করছি। আমি গত ক্লাসে সেলুলার অ্যাডাপ্টেশন শেষ করেছি, সেল ইঞ্জুরি শুরু করেছি। এর আগে 2 পর্ব শেষ হয়ে গেছে সেল ইঞ্জুরির। এখন 3য় পর্ব, থার্ড পার্ট 3 আমরা পড়তেছিলাম যে মেকানিজম অফ সেল ইঞ্জুরি। তো সেল ইঞ্জুরির যে ইসকিমিক এবং হাইপোক্সিক ইঞ্জুরি আছে, সেই ইঞ্জুরিটা যে মেকানিজম সেটা আজকে আলোচনা করব। তার আগে আমি একটু বলিনি যে আমার যে এই লেকচার কন্টেন্ট, এটা মূলত কিন্তু রবিনস প্যাথোলজিক বেসিস অফ ডিজিজ, রবিনস অ্যান্ড কুট্রান্স প্যাথোলজিক বেসিস অফ ডিজিজ, এই বই থেকে নেওয়া মূলত। তো হুবহু আমি তুলতে পারিনি, সংক্ষিপ্ত আকারে তোমাদের জন্য কিছু কন্টেন্ট নিয়েছি। তোমরা ডিটেলস বই দেখে পড়ে নিবে। রিভার্সিবল সেল ইঞ্জুরি আর আছে ইরিভার্সিবল সেল ইঞ্জুরি। তো রিভার্সিবল সেল ইঞ্জুরি কীভাবে হয়? হাইপোক্সিয়া কজেস ডিক্রিজ অক্সিজেন টেনশন উইদিন সেল লিডিং টু লস অফ অক্সিডেটিভ ফসফোরাইলেশন। হাইপোক্সিয়া যদি হয়, যদি অক্সিজেন কমে যায় সেলে, তখন কি হয়? অক্সিডেটিভ ফসফোরাইলেশন কমে যায়। কোথায় কমে? মাইটোকন্ড্রিয়াতে আর কি ফসফোরাইলেশন, এবং জেনারেশন অফ এটিপি স্লোস ডাউন অর স্টপ। তার জন্য কি হয়? যে এটিপি জেনারেশন কমে যায়। তো আমি বলছি যে প্যাথোলজি মানে একটা সাবজেক্ট, কেন হয়, কি দিয়া হয়, এইরকম বারবার প্রশ্ন করতেই থাকবে। হইলে কি হয় এরকম? তো অক্সিজেন যদি কম পড়ে তাহলে কি হয়? হলো অক্সিডেটিভ ফসফোরাইলেশন কমে যায় মাইটোকন্ড্রিয়াতে। তাতে কি হয়? এটিপি ডিপ্লেশন হয়, এটিপি প্রোডাকশন কমে যায়। তাহলে কি হয়? এটিপি কমে গেল, তাহলে ডিক্রিজ ইন সেলুলার এটিপি অ্যান্ড অ্যাসোসিয়েটেড ইনক্রিজ ইন এএমপি। তাহলে এটিপি যখন ভাঙে তখন এএমপি তৈরি হয়, তাহলে ওটা বেড়ে যায়। এএমপি যখন বেড়ে যায়, দ্যাট স্টিমুলেট ফসফোফ্রুক্টোকাইনেস এনজাইম। এটিপি ভাঙলো, তাহলে এটিপি কমে গেল, বাড়লো এএমপি। এএমপি বাড়লে দ্যাট স্টিমুলেট ফসফোফ্রুক্টোকাইনেস। ফসফোফ্রুক্টোকাইনেস বাড়লে কি হয়? অ্যাক্টিভেটস phosphorylase activity resulting increased rate of anaerobic glycolysis. তখন হবে anaerobic glycolysis হবে to maintain cells energy source by generating ATP. তো অক্সিজেন তো নাই, এটিপি তোমার লাগবে, তখন অন্য পথে আসবে, এটা এটিপি বাড়বে। কোথা থেকে আসবে? ফ্রম গ্লাইকোজেন স্টোর থেকে গ্লাইকোজেন ভেঙে এটিপি হবে। গ্লাইকোজেন ইজ দেন র্যাপিডলি ডিপ্লেটেড
তাহলে কি হবে, গ্লাইকোজেন ডিপ্রেশন হয়ে থাকবে। এটিপি ইজ অলসো জেনারেটেড অ্যানারোবিক্যালি ফ্রম ক্রিয়েটিন থ্রু অ্যাকশন অফ ক্রিয়েটিন কাইনেস। ক্রিয়েটিন কাইনেস দিয়েও কিন্তু এটিপি তৈরি হতে পারে। তো হইল, তাহলে গ্লাইকোলাইসিস result in accumulation of lactic acid and inorganic phosphate। গ্লাইকোজেন ভেঙে কি হলো, ল্যাকটিক অ্যাসিড তৈরি হবে। তাহলে ল্যাকটিক অ্যাসিড কিন্তু এটা অ্যাসিড বেড়ে যাচ্ছে। অ্যাসিড বেড়ে গেলে কি হয়, অ্যাসিড আছে যেখানে পিএইচ কমে যাবে, অ্যাসিড যত হবে পিএইচ তত কমে যাবে। তাহলে পিএইচ যদি কমে যায় তাহলে কি হবে, ওই যে প্রোটিন আছে, যে নিউক্লিয়ার প্রোটিন, এটা ক্লাম্পিং হয়ে যাবে। যে কোনো অ্যাসিড মিডিয়াতে প্রোটিন দিলে কোয়াগুলেশন হয় না। হিট কোয়াগুলেশন টেস্ট করো নাই, যে হিট দিলেও কোয়াগুলেশন হয়, আবার অ্যাসিড এবং অ্যালকালি দিলেও কিন্তু প্রোটিন কোয়াগুলেশন হয়। তাহলে এই ক্রোমাটিনগুলা তো প্রোটিন, নিউক্লিওপ্রোটিন, এটা ক্লাম্পিং হবে। তো এখানে আমি যেটুকু আলোচনা করলাম, তা দেখো বায়োকেমিক্যাল চেঞ্জটা কী হলো। বায়োকেমিক্যাল চেঞ্জ হয়েছে, এটিপি ডিপ্রেশন হয়েছে, এটা বায়োকেমিক্যাল সাবস্টেন্স না, এটিপি কমে গেছে, এএমপি বেড়ে গেছে, তারপরে গ্লাইকোজেন কমে গেছে। এটা হলো বায়োকেমিক্যাল চেঞ্জ। আর মরফোলজিক্যাল চেঞ্জ কি হলো, আরেকটা বায়োকেমিক্যাল চেঞ্জ হয়েছে, একটা পিএইচ কমে গেছে। মরফোলজিক্যাল চেঞ্জ কি হয়েছে, ক্লাম্পিং অফ ক্রোমাটিন। এটিপি ডিপ্লেশন ইজ প্রাইমারিলি রেসপন্সিবল ফর অ্যাকুট সেলুলার সুয়েলিং। এটিপি যদি ডিপ্রেশন হয় তাহলে একটা মরফোলজিক্যাল চেঞ্জ হয়, সেটা কি হয়, সেলুলার সুয়েলিং হয়, সেল ফুলে যায়, ইডিমা হয় আর কি, বাই অ্যান ইম্পেয়ারমেন্ট অফ সেল ভলিউম রেগুলেশন বাই দি প্লাজমা মেমব্রেন। প্লাজমা মেমব্রেন দেওয়া ফ্লুইড ঢোকে। ফেলুর অফ অ্যাক্টিভ ট্রান্সপোর্ট ওয়িং টু ডিমিনিশ এটিপি কনসেন্ট্রেশন, অ্যাক্টিভ ট্রান্সপোর্ট নষ্ট হয়ে যায়, অ্যান্ড এনহ্যান্স এটিপিএস অ্যাক্টিভিটি causes sodium to accumulate intracellularly with diffusion of potassium। তো সোডিয়াম ঢুকে পড়ে পটাশিয়াম বের হয়ে যায়। এই যে এই মেমব্রেন ইন্টিগ্রিটি থাকে না, পটাশিয়াম বের হয়ে যায়, সোডিয়াম ঢুকে যায়, পটাশিয়াম বের হয়ে যায়, সোডিয়াম ঢুকে যায় সেলের ভিতরে। দি নেট গেইন অফ সলিউট ইজ অ্যাকম্পানিড বাই অ্যান আইসোসমোটিক গেইন অফ ওয়াটার। তো সলিউট যদি ঢুকে, সোডিয়াম যদি ঢুকে, তাহলে ওয়াটারও ওই অসমোসিস হয়ে ঢুকবে আর কি, তাহলে ওয়াটার নিয়ে আসবে। শুধু সোডিয়াম আসলে কিন্তু সেল ফুলবে না, ওই যে পানি আসলেও তাই সেল ফুলবে। সেকেন্ড কজ অফ সেলুলার সুয়েলিং, আরেকটা কারণ আছে, ইজ দিয়ে ইনক্রিজ ইন্টারসেলুলার অসমোটিক লোড caused by accumulation of catabolites such as inorganic phosphate, lactate and purine nucleotides। এই যে এই কেমিক্যাল সাবস্টেন্সগুলো এরা ভিতরে থাকবে আর এরা পানি নিয়ে আসবে বাইরে থেকে। ডিটাচমেন্ট অফ রাইবোজোম ফ্রম গ্রেনুলার এন্ডোপ্লাজমিক রেটিকুলাম অ্যান্ড ডিসোসিয়েশন অফ polysome into the monosome occurs owing to disruption of energy। তাহলে রাইবোজোমটা এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে ঝরে পড়ে, তাহলে স্মুথ হয়ে গেল, রাফ ছিল এখন স্মুথ হয়ে গেল। আরেকটা হলো ব্লেব মে ফর্ম। ব্লেব কি আসলে, ব্লেব হলো ফোসকা। এই যে সিগারেটের আগুন যদি চামড়ায় পড়ে, দেখুন ফোসকা পড়ে, কোনো আগুনে ছেঁকা খেলে, এটা হলো ফোসকা। ফোসকা কি থাকে, ওখানে পানি জমে চামড়ার নিচে। এরকম সেলও তো সেল ওয়াল আছে, ওই সেল ওয়াল যত ছোট হোক ওখানেও কিন্তু ব্লেভ হয়। আর কি হয়, সেলুলার তো সোয়েলিং হয়েছে, আর কি হইতে পারে, যে মাইক্রো ভিলাই যেগুলো আছে, মাইক্রো ভিলাই থাকে না, সেলের ওয়ালে ভিলাই জাঙ্গুলের মতো থাকে এরকম, তারা কি হয়, প্রসেসিং সেল বিগিন টু লস দেয়ার নর্মাল মাইক্রোভিলাস স্ট্রাকচার। তারা সেই যে ভিলাই স্ট্রাকচার আছে, যে ওইটা আস্তে আস্তে ফ্ল্যাট হয়ে যাবে। যে যদি কারো নাকটা যেমন মতো তরতরা নাক থাকে, যদি মুখটা ফুলে যায় তাহলে নাকটা ডুবে যাবে, থ্যাবড়া হয়ে যাবে না, নাক কিন্তু আর চোখা থাকবে না। সেরকম একটা সেল যদি, হাসছো কেন, একটা সেল যদি সোয়েলিং হয়ে যায় তাহলে মাইক্রো বিলাইটা স্ট্রেস হইয়া, বা বিলাই যেগুলা স্ট্রেস হইয়া ব্লান্ট হয়ে যাবে কিন্তু। তো এটাও একটা সাইন অফ সেলুলার সোয়েলিং। এটা হলো মরফোলজিক্যাল চেঞ্জ। আরেকটা হলো
মাইলিন ফিগার, মাইলিন শীত আছে, তোমরা এই যে নার্ভে দেখছো মাইলিন শীত, রসুন বা পেঁয়াজের ওই যে চোচার মতো ঘুরে ঘুরে থাকে, ওই রকম হয়। তো ওই যে আগেরটা বললাম ব্লেপ কেন হয়, ওখানে ওই যে ইডিমা হয় ওয়ালে, সেল ওয়ালে। আরেকটা হচ্ছে মাইক্রোভিলাই, মাইলিন ফিগার হয় সাইটোপ্লাজম অর extracellularly. They result from dissociation of lipoprotein with unmasking of phosphate. ডিসোসিয়েশন হয়ে যায়, লাইপোপ্রোটিনটা সেপারেট হয়ে যায়, তখন বের হয়ে যায় ফসফেট গ্রুপ, প্রমোটিং দি আপটেক অ্যান্ড ইন্টারক্যালেশন অফ ওয়াটার, ওই ভিতরে আবার ওয়াটার ঢুকে, এই জন্যই রসুনের চোষার মতো একটা ফিগার তৈরি হয়, বিটুইন দি লেমেলা স্টেক, লেমেলেটেড হয়ে যায়। মাইটোকন্ড্রিয়া আর ইউজুয়ালি সোলেন, ইডিমা হইয়া মাইটোকন্ড্রিয়া ফুলে যায়, তারপরে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম ফুলে যায়, এরকম হয়। আর কি হয়, কনসেন্ট্রেশন অফ ওয়াটার হয় সোডিয়াম অ্যান্ড ক্লোরাইড অ্যান্ড ডিক্রিজ কনসেন্ট্রেশন অফ পটাশিয়াম, পটাশিয়াম কমে যায়। এমসিকিউতে আসতে পারে কোনটা কমে কোনটা বাড়ে, পটাশিয়াম কমে যায়, সোডিয়াম বেড়ে যায়, ওয়াটার বেড়ে যায়, এরকম। আপ টু এ সার্টেন পয়েন্ট অল অফ দিস disturbances are reversible if oxygenation is restored. এরপর যদি অক্সিজেন দেওয়া যায় একটা সার্টেন পয়েন্ট পর্যন্ত, আবার সে নর্মালে আসতে পারে, ইনজুরি না হইয়া নর্মালি ফিরে আসতে পারে, সেটাকে বলে রিভার্সিবল সিলিন্ডার। এরপরে আছে ইরিভার্সিবল সিলিন্ডার, আর ফিরবে না। ইফ ইস্কিমিয়া পারসিস্ট, ইরিভার্সিবল ইনজুরি ওকার্স। যদি ইস্কিমিয়া চলতেই থাকে, অক্সিজেন আর আসলোই না, তাহলে ইরিভার্সিবল ইনজুরি হবে। দেয়ার ইজ নো ইউনিভার্সালি অ্যাকসেপ্টেড বায়োকেমিক্যাল এক্সপ্লেনেশন ফর দি ট্রানজিশন ফ্রম রিভার্সিবল ইনজুরি টু সেল ডেথ। বায়োকেমিক্যাল চেঞ্জ কি হইলে, কি পরিমাণ, কোন লেভেল পর্যন্ত হইলে এই ইরিভার্সিবল সেল ডেথ হবে, ইনজুরি হবে, এটার কোনো ডেসক্রিপশন দেওয়া নাই, কিন্তু মরফোলজিক্যালি এটা চেনা যাবে যে এটা ইরিভার্সিবল ডেথ হচ্ছে। কি দিয়া? মরফোলজিক্যালি ওই সিভিয়ার ভেকুলাইজেশন অফ মাইটোকন্ড্রিয়া, মাইটোকন্ড্রিয়ার ভিতরে ভেকুল তৈরি হবে, ফাঁকা ফাঁকা জিনিস তৈরি হবে। তারপরে কি হবে, থিন ক্রিস্টি থাকে যে এটা থিন হয়ে যাবে, এক্সটেন্সিভ ড্যামেজ অফ প্লাজমা মেমব্রেন ড্যামেজ হয়ে গেছে যদি আমি মাইক্রোস্কোপটা দেখি, এবং সোয়েলিং অফ লাইসোজোম সোয়েলিং হবে, এবং লার্জ ফ্লোকুলেন্ট এমরফাস ডেন্সিটিস ডেভেলপ, ফ্লোকুলেন্ট গুল্লা এমরফাস ডেন্সিটি ডেভেলপ করছে, আর ডেভেলপ ইন দি মাইটোকন্ড্রিয়াল ম্যাট্রিক্স, মাইটোকন্ড্রিয়াল ম্যাট্রিক্স ফোকলা হয়ে যায়, তাহলে ধরে নিতে হবে এটা ইরিভার্সিবল সেল ডেথ। কিন্তু বায়োকেমিক্যালি বোঝা যাবে না কোন পর্যন্ত হইলে সেল ডেথ হবে। আর কি হয়, ম্যাসিভ ক্যালসিয়াম ইনফ্লাক্স অফ ক্যালসিয়াম into the cell occurs if the ischemic zone is reperfused. আর ইস্কেমিক জোনতে আবার যদি অক্সিজেন হঠাৎ করে বাড়াই দেওয়া যায়, তাহলে তো ওর সাথে ক্যালসিয়ামও ঢুকবে ব্লাডের সাথে, তখন দেয়ার ইজ কন্টিনিউড লস অফ প্রোটিন, এনজাইম, কোএনজাইম, আরএনএ ফ্রম দি হাইপার পারমেবল মেমব্রেন, এটা সব বেরিয়ে যাবে আর কি সেল থেকে। দিস সেল অলসো লিক্স মেটাবলিজম হয়ে যা হয়েছে ওটাও বের হয়ে যাবে, লিক হবে সেল থেকে, হুইচ আর সেল লিক হলে কোথায় যায়, এক্সট্রা সেলুলার স্পেসে যায়, ওখান দিয়ে যাবে লিম্ফেটিক দিয়ে ব্লাডে চলে যাবে আস্তে আস্তে, তাহলে সেটা আমরা ব্লাডেও বেশি পাবো। আচ্ছা, ইনজুরি টু দি লাইসোজোমাল মেমব্রেন ফলোড বাই লিকেজ অফ দেয়ার এনজাইম, লাইসোজোম থাকে, লাইসোজোমাল মেমব্রেনও ইনজুরি হবে, লাইসোজোমাল এনজাইম লিক হবে সাইটোপ্লাজমে, অ্যান্ড অ্যাক্টিভেশন অফ দেয়ার অ্যাসিড হাইড্রোলেস ওকার্স, অ্যাসিড হাইড্রোলেস অ্যাক্টিভেটেড হয়। অ্যাক্টিভেটেড
Lysosomal RNAs, DNAs, protease, phosphatase, glycosidase, and cathepsin lead to enzymatic digestion of cell components such as ribonucleoprotein, deoxyribonucleoprotein, and glycogen. সবই হলো ধ্বংসাত্মক কারবার এই সমস্ত এনজাইম যখন অ্যাক্টিভেটেড হবে। ফলোয়িং সেল ডেথ, সেল কম্পোনেন্ট আর প্রগ্রেসিভলি ডিগ্রেডেড। সেল যখন ডেথ হয়েই গেল, মারা গেল, আর সেলের কম্পোনেন্টগুলো টুকরা টুকরা হইয়া মানে ডিগ্রেডেড হবে, মানে টুকরা টুকরা হয়ে যাবে। দেয়ার ইজ ওয়াইড স্প্রেড লিকেজ অফ সেলুলার এনজাইম ইন দি extracellular space and entry of extracellular macromolecules into the dying cells. Finally, dead cell may become replaced by large mass composed of phospholipid. সেলটা ডেথ হয়েছে, এটা রিপ্লেস হয়ে ফসফোলিপিড থাকবে, জমাট বাঁধা ফসফোলিপিড থাকবে ইন দি ফর্ম অফ মাইলিন ফিগার। দিজ আর দেন ফ্যাগোসাইটোস বাই আদার সেল। এই মৃত সেলটাকে টুকরা টুকরা হয়ে গেছে, এই টুকরাগুলো অন্য সেলরা এনগাপ করবে, খেয়ে ফেলবে, অথবা ডিগ্রেডেড ফার্দার ইনটু ফ্যাটি অ্যাসিড, অথবা ভেঙে ভেঙে আর এটা আরও ভাঙবে এবং ফ্যাটি অ্যাসিড তৈরি হবে। এবং ক্যালসিফিকেশন অফ সাস ফ্যাটি অ্যাসিড, ক্যালসিফিকেশন হয়ে কী হবে? ফরমেশন অফ ক্যালসিয়াম সোপ হয়, ক্যালসিয়ামের সোপ। তোমরা তো জানো যে সাবান বানাইতে লাগে ফ্যাটি অ্যাসিড, এইখানেও এই সাবান তৈরি হবে ক্যালসিয়ামের সাথে যুক্ত হয়ে। Leakage of intracellular enzyme provides important clinical parameters of cell death. এই যে লিক করলো সেল থেকে, তারা যখন লিক করে ব্লাডে আসবে, যেমন জিওটি, এলডিএইচ, সিকে এনজাইমগুলা, এটা ব্লাডে পাওয়া যাবে। আমরা যদি এস্টিমেট করি প্যাথোলজি ল্যাবরেটরিতে বা বায়োকেমিক্যাল ল্যাবরেটরিতে, তাহলে দেখলে বেড়ে যায়, তাহলে বুঝতে হবে কোথাও না কোথাও সেল ইঞ্জুরি হয়েছে, সেল ইঞ্জুরি হয়ে এগুলো লিক হয়েছে। এবং যেমন এলিভেটেড সিরাম লেভেল অফ সাচ এনজাইমস আর ভ্যালুয়েবল ক্লিনিক্যাল ক্রাইটেরিয়া অফ মায়োকার্ডিয়াল ইনফেকশন। একজনের বুক ধরে, বাম হাতে ধরে খুব ব্যথা অনুভব করতেছে, বলতেছে আমার হার্ট অ্যাটাক করছে, খুব সম্ভব হার্ট অ্যাটাক করছে, কিন্তু তুমি এগুলো পরীক্ষা করে দেখ এইগুলি এনজাইম রাইজ করছে ব্লাডে। কোথা থেকে আসলো? মায়োকার্ডিয়াম থেকে আসলো। মায়োকার্ডিয়াল ইনফেকশন এটা হয়, এটাও একটা ইস্কিমিক করোনারি আর্টারি ব্লক হইয়া মায়োকার্ডিয়াল ইনফেকশন হয়। দি সিকোয়েন্স অফ মরফোলজিক্যাল অ্যান্ড বায়োকেমিক্যাল চেঞ্জেস ফলোয়িং অ্যাকুট হাইপোক্সিক ইঞ্জুরি ইজ শোন ইন দি নেক্সট ফিগার। আমরা আসতেছি, এই দেখো মনে হচ্ছে যে একটা মেয়ে নাচতেছে না, হাত কীরকম এইরকম করছে, আসলে এটা একটা আর্টারি, এইগুলো আর্টারি ব্রাঞ্চ। এই তিনটা ব্রাঞ্চের আগে এখানে একটা চুরির মতো দেখা যাচ্ছে, এটা এই জায়গায় ব্লক হয়েছে। তার জন্য কী হলো? ইস্কিমিয়া হলো, মাইটোকন্ড্রিয়াতে অক্সিজেন কমে গেল, ফসফোরাইলেশন হলো, সোডিয়াম পাম্প ডিক্রিজ করলো, ইনফ্লাক্স অফ ক্যালসিয়াম হইলো, ইফ্লাক্স অফ পটাশিয়াম, তারপরে কী হলো? সেলুলার সুইনিং হয়, যেগুলো আমরা বলছি সেখানে সুন্দর করে এখানে এই ডায়াগ্রাম দেওয়া আছে, তোমরা বাসায় গিয়ে এটা দেখে নিবে। এবং এগুলো আমার বলা হয়েছে, এখানে একটা ডায়াগ্রাম আকারে দেওয়া হলো আর কি। এখন মেকানিজম অফ irreversible injury. Two phenomena consistently characterizes irreversibility. একটা কি হলো? Inability to reverse mitochondrial dysfunction. মাইটোকন্ড্রিয়া তো খারাপ হয়ে গেছে, যদি আর না ফিরে আসতে পারে তাহলে সেল ডেথ। আর কি হবে? ডেভেলপমেন্ট অফ প্রফাউন্ড ডিস্টারবেন্স ইন মেমব্রেন ফাংশন। মেমব্রেন আর ফিরে পাইল না তার ইন্টিগ্রিটি। The following biochemical mechanism may contribute to membrane damage. Membrane damage কিভাবে হবে? Progressive loss of phospholipid due to activation of phospholipase. Phospholipid destruction হইতে থাকবে, মানে সেল মেমব্রেনের সাইটোস্কেলেটাল অ্যাবনর্মালিটি হবে, আর কি হবে? লিপিড ব্রেকডাউন হবে, আর লস অফ ইন্টারসেলুলার
acid due to protease. Whatever the mechanism of membrane injury যেভাবেই হোক, resultant loss of membrane integrity causes further influx of calcium from the extracellular space. When the ischemic tissue is reperfused to some extent, massive influx of calcium occurs. Calcium ঢুকে পড়বে. Calcium is taken up by mitochondria after reoxygenation and permanently poisons them. ক্যালসিয়াম ঢুকে মাইটোকন্ড্রিয়াকে নষ্ট করে যখন রিপারফিউশন করা হয়, হঠাৎ করে ব্লাড সাপ্লাই দেওয়া হয়, ইনহিবিটস ক্যালসিয়াম সেলুলার এনজাইম ডিনেচার প্রোটিনকে ডিনেচার করে দেয়। যে সেলুলার যে প্রোটিন আছে ডিনেচার করে, ডিনেচার প্রোটিন কোনো ফাংশন করতে পারে না, কিন্তু স্ট্রাকচার ঠিক থাকে, অ্যান্ড কজেস দি সাইটোসোলিক অল্টারেশন। কি হয়, এই যে ডিনেচার হইলে কোয়াগুলেটিভ নেক্রোসিস, পরে আসবো সেই কোয়াগুলেটিভ নেক্রোসিস। এরপরে ক্লাসে আছে ফ্রি রেডিক্যাল সেল ইঞ্জুরি, আরেকটা মেকানিজম। ইস্কেমিক ইঞ্জুরি কিন্তু শেষ হলো, তোমরা বই পড়ে নেবে। রবিনস অ্যান্ড কোটান্স প্যাথোলজিক বেসিস অফ ডিজিজ পড়লেই দেখবে এইগুলি, এই কথাগুলো ওখানে আছে। সংক্ষিপ্ত আকারে আজকে এখানেই শেষ করছি। এই সেল ইঞ্জুরি তৃতীয় পর্ব শেষ হলো। আমরা পরবর্তী পর্ব জন্য আবার দেখে নেব। তা আজকে এই পর্যন্ত থাক। আর যে পর্যন্ত তোমরা দেখলা, একটি বন্ধুদেরকে শেয়ার করবে, জানাবে, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলবে। আজকে আসি, থ্যাংক ইউ, ধন্যবাদ।